আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন। এটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। ৬টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ২:৩০টায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন, এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। সর্বশেষ গত ৩১শে আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজ দুপুর ২:৩০টায় বিএনপি, বিকেল ৩টায় জামায়াত ইসলামী, বিকেল ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৫:৩০টায় এবি পার্টির সাথে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। সংলাপের খবর জানতে যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, সংলাপে বিএনপির প্রতিনিধি দলে কে কে থাকছেন আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? ফারজানা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান উনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এসে পৌঁছেছেন। বাকি যারা থাকার কথা রয়েছে তারা এখনো পৌঁছাননি। আমরা যেটি জানতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন এই আজকের এই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে সংলাপ সেটিতে অংশ নেওয়ার জন্য এখানে আসবেন। তবে সেই সংখ্যাটি কত সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। বেলা ২:৩০টায় শুরু হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপির প্রতিনিধি দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ওনারা এই প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে পৌঁছাবেন। বিএনপির মহাসচিব সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী জানা যায় উনি শরীক হয়েছিলেন, সেখান থেকে রওনা হয়ে সরাসরি তিনি এখানে আসবেন। তো আমরা মূলত যেটি জানতে পেরেছি যে রাষ্ট্র সংস্কারের জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো আসলে কীভাবে সহযোগিতা করতে পারে, তাদের মতামত কি, সেই বিষয়টি জানার জন্য আজকে প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির তরফ থেকে বিএনপি গেল বছরের জুলাই মাসে তারা ৩১ দফার যে সুপারিশমালা জাতির সামনে তুলে ধরেছিল রাষ্ট্র সংস্কারের, সেটির আলোকেই তারা তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, সেটি আমরা জানতে পেরেছি। আর জামায়াত ইসলামী এর পরপরই তারা বৈঠকে বসবেন এবং সেটিতে নেতৃত্ব দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তারও একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা বা এই বিষয়টি আলোচনার জন্য তারা প্রধান উপদেষ্টার কাছে তারা একটি দিবেন, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। মূলত আজকে 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই 3টি রাজনৈতিক দলের বাইরে আরও 3টি রাজনৈতিক জোটের সাথে এই সংলাপ আহ্বান করা হয়েছে। যে সেই 3টি জোট হচ্ছে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট এবং হেফাজত ইসলাম। প্রথম দফা সংলাপে আজকে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে এই 6টি দল এবং জোটের সাথেই আলোচনা হবে এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী শনিবার সেই সংলাপটি হতে পারে। এবি পার্টি এবং এবি পার্টি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে মূলধারার, তাদের সাথে আগামী শনিবার এই সংলাপটি হতে পারে। তো সবাই অপেক্ষায় আছেন যে বিএনপির সাথে যেহেতু প্রথম এই সংলাপের আয়োজন করা হয়েছে, সেটিতে আসলে বিএনপি নেতারা আসলে কী ধরনের প্রস্তাবনা তুলে ধরেন এবং তারা বেরিয়ে এসে হয়তো সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন, তখন আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে আসলে সুনির্দিষ্টভাবে তারা কি কি প্রস্তাবনা তুলে ধরছেন। আর এটি তৃতীয় দফা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ। 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 12ই
আগস্ট প্রথম দফা সংলাপ করেছিল এবং সর্বশেষ 31 আগস্ট তারা আরেক দফা সংলাপ করেছিল। তবে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছাড়া এই দুটি সংলাপ হয়েছিল এবং বলা যায় যে আজকের যে তৃতীয় দফা সংলাপ এটি একটি সুনির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে হচ্ছে। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত আসলে এখানে চাওয়া হবে। ফারজানা, আমরা জানছিলাম প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সংলাপের খবর। বিরাজনীতিকরণের রাজনীতি এদেশের মানুষ দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অবস্থাতে -2 এর মতো প্রজেক্ট মেনে নেওয়া হবে না। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মকে যথাযথভাবে শিক্ষিত করতে শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। বলেন, আগামীর বিশ্বে নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত করতে হবে। রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে নেতাদের বক্তব্যের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতেও শিক্ষকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া বিগত 16 বছরে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আজকে কিন্তু ব্যতিক্রম একটি পরিবেশে বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনৈতিক কারণে রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে বঙ্গভবনে সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সাথে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি। এবং শিক্ষকের মর্যাদা বিষয় সব পেশাতেই নৈতিকতা একটা বড় জিনিস। আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে ছোটবেলা থেকে পড়াবেন, তখন আমাদের শিক্ষাক্রমে কত দূর আছে আমি জানি না, কিন্তু নৈতিকতাটা শিক্ষাদান একটা বড় জিনিস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও সংস্কার আনতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি দুর্নীতির সাথে জড়িতরা শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন। বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে বলেন, একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট করে চাকরি নেন, ভোট চুরিতে সহায়তা করেন, তখন আর সেই শিক্ষকের সম্মান কিংবা শিক্ষার মান বলে কিছু থাকে না। তাই সবাইকে শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হওয়ার আহ্বান জানান নায়েবে আমির। এ সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামোর দাবিও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান দাবি করেন,
সংস্থাটির কলঙ্কিত অধ্যায় শেষ। অভিযুক্তদের আর হয়রানি করা হবে না জানিয়ে রেজাউল করিম বলেন, মানুষ ন্যায় বিচার পাবে। গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা কোনো অপরাধের সাথে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান জেএমপির এই অতিরিক্ত কমিশনার। দুর্গাপূজার নিরাপত্তায় রাজধানী জুড়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ঢাকা মহানগর গোয়েন্দা ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। গণ অভ্যুত্থানের 2 মাস পরেও শহীদদের পুনর্বাসনে অগ্রগতি হয়নি জানিয়ে দ্রুত তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ থেকে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন। চিকিৎসার বাইরেও আহতদের ভাতা দেওয়ার দাবি জানান তিনি। গরিবের পেটে লাথি মেরে এখনও বাজার নিয়ন্ত্রণে যেসব সিন্ডিকেট সক্রিয়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্য এবং স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই পতিত স্বৈরাচার বহুবার সে নিজে সাক্ষী দিয়েছে যে সে দিল্লির আজ্ঞাবহ দাস হিসেবে এখানে টিকে ছিল। দিল্লির ষড়যন্ত্র এখনো আছে। সে ওই গার্মেন্টসে ওই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা আর একটি বারের জন্য দিল্লির হাতে পুতুল হয়ে থাকতে চাই না। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ রব। ইতোমধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমার রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। প্রশাসন হিসাবে টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। সেনাবাহিনী 2-3 দিন আসলে তারা এই 2 দিনে এসে তারা ফিরে গেছে, কইছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে। সরকারের নিকট আমাদের একটাই দাবি যেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে। এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পার্বণ যতগুলো অনুষ্ঠান সবকিছু এখানে হয়। বিশেষ চৈত্র মাসে মহানাম যজ্ঞ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার জয়পুরহাটে 292টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তে পুজো উদযাপনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান তিনি। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতির কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।